মা, এখানে আমরা কি করে থাকবো? এখানে যে খুব অন্ধকার। হ্যাঁ মা, এখানে তো খুব বাজে গন্ধ আসছে। কোনো ব্যাপার না বাচ্চারা, শুধু আজকের দিনটাই সইতে হবে। তার মানে শুধু আজকের রাতটাই এখানে থাকতে হবে? কালকে থেকে কি আমরা অন্য জায়গায় থাকবো? কালকে কি আমরা নতুন ঘরে যাব বাবা? বলো না বাবা। পিঙ্কি আর সোনুর এই সহজ প্রশ্নের কোনো উত্তর ওর মা বাবার কাছে ছিল না। আর বারবার ছেলেমেয়েরা একই প্রশ্ন করতে লাগলে মা নিধি ওদের রেগে গিয়ে বলল, না আমরা কোথাও যাচ্ছি না, কারণ নতুন ঘরে যাওয়ার জন্য অনেক টাকার দরকার, আর আমাদের কাছে টাকা নেই। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো তোমরা। কিন্তু মা, তুমি তো বললে যে শুধু আজকেই এখানে থাকতে হবে। আমার কথার মানে ছিল যে তোমাদের শুধু আজকেই কষ্ট হবে, তারপর এটা অভ্যাস হয়ে যাবে, আর কষ্ট হবে না। আর এরপর এই অন্ধকার আর দুর্গন্ধ তোমাদেরকে আর কষ্ট দেবে না। এই কথাটা বলার সময় নিধির চোখে যে কষ্টটা ছিল সেটা হয়তো তার ছেলেমেয়েরাও বুঝতে পেরেছিল, তাই ওরা কিছু না বলেই চুপচাপ করে ঘুমিয়ে পড়ল। কত কিছু ভেবে এসেছিলাম এই শহরে, কিন্তু কোথার থেকে যে কি হয়ে গেল। শোনো, যা হবার সেটা তো হয়েই গেছে, এখন আর ওসব নিয়ে ভেবে লাভ নেই। ঘুমিয়ে পড়বে চলো, বাকিটা কাল সকালে ভাববো। কিন্তু ওদের কারোর চোখেই ঘুম ছিল না। আর সূর্য সেই সমস্ত কথাগুলো ভাবছিল যেটা কিছুক্ষণ আগেই ঘটে গেছিল। বাবু, দয়া করুন, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের নিয়ে আমি কোথায় যাব? এই, আমি কি করে জানবো যে তুই কোথায় যাবি? তোর ইচ্ছা হলে তুই স্বর্গে যা কি নরকে, আমার কিছু যায় আসে না। কিন্তু আমার ঘর আজকেই খালি হবে। এই, এদের জিনিসপত্র সরা, আরো অনেক কাজ বাকি আছে। তাড়াতাড়ি কর, নাহলে দেবো এক চড়। দাদা, ও তো বলছে যে আপনার ভাড়াটা দিয়ে দেবে। ওকে কিছুটা দিন সময় দিন না। কিছু দিনেরই তো সময় চাইছে। এত আপনি বড়লোক হয়ে এত ছোট মন, একটু দয়া করুন না। এই, তোদের মতো ভিখারিদের উপর যদি এরকম ভাবে দয়া করতে থাকি না, তাহলে তোদের মতো ভিখারি হয়ে যাবো একদিন। আর শুনে রাখ, আমার আপাতত ভিখারি হওয়ার কোনো মুড নেই। ইনি হলেন কাঞ্জি শেঠ, যার বড় একটা কাপড়ের মিল ছিল। আর যখন থেকেই ওই মিলে সূর্যর একটা পা কাটা যায়, তখন থেকে শেঠজি ওকে দেখতে পারত না, কারণ একটা পা না থাকার জন্য সূর্যর কাজ করার গতি কমে গিয়েছিল। সূর্য আর তার পরিবার যে ঘরটাতে বাস করত সেই বাড়ির ভাড়া দিয়েছিল কাঞ্জি শেঠ, কিন্তু চিকিৎসার খরচা আর ওষুধের খরচার জন্য ওদের এবারে ভাড়াটা দিতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এটা আপনি ঠিক করছেন না বাবু। আমার অবস্থা জানা সত্ত্বেও আপনি এরকম করছেন? কি করে এত নিষ্ঠুর হতে পারেন আপনি? হ্যাঁ, সে তো আমি বটেই। আর তুই যখন আমার এই গুণটার কথা জেনে গেছিস না, তাহলে বেরো এখান থেকে। আর দ্বিতীয়বার আমাকে তোর মুখ তখনই দেখাস যখন তোর পয়সা দেওয়ার ক্ষমতা থাকবে, বুঝলি? ফট এখান থেকে। সূর্য আর তার পরিবারকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়ে কাঞ্জি শেঠ তার লোকজনকে নিয়ে চলে গেলেন। এমনিতে তো ওদের জিনিসপত্র বলতে কিছুই ছিল না, কিন্তু যেটুকু ছিল সেটুকু নিয়ে ওরা দুজনে ছেলে মেয়েকে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাস্তায় এদিকে ওদিকে ঘুরে বেড়ালো। কিন্তু সূর্যের এই অবস্থা দেখে না কেউ ওকে কাজ দিল, না দিল থাকার জায়গা। তারপর যখন ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এলো, তখন সূর্য তার পরিবারকে নিয়ে ওই জায়গাটায় এলো যেখানে থাকার ব্যাপারে ওরা ভাবতেও পারত না। বিশ্বাসই হচ্ছে না যে আমরা ম্যানহোলের ভেতরে বসে আছি, কিন্তু জায়গাটাও অতটা খারাপ না, জানো তো। কালকে আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ওই কোনায় একটা মাটির উনুন বানিয়ে নেব, আর এখানে শোয়ার ব্যবস্থা করে ফেলবো। না নিধি, আজ নয়তো কাল আমাদের সমস্যা তো হবেই, আমাদের যেতেই হবে। তুমি এমনটা কেন বলছো? এই জায়গাটা তো সরকারের, আর সরকার কি জানে যে আমরা এখানে রয়েছি? তাহলে কি আমাদের এখান থেকে চলে যেতে বলবে? আমাদের নিজেদেরকেই যেতে হবে। যদি কখনো এই শুকনো ম্যানহোলে আবার জল ভরতে থাকে, বেশ কিছু বছর ধরে এখান থেকে জলের নিকাশি হয়নি, তাই এই জায়গাটা শুকনো। কিন্তু সব সময় তো আর তা থাকবে না। তখনকারটা তখন দেখা যাবে। এখন অত সব না ভেবে ভাবো জায়গাটা আমাদেরই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। আমি কাল সকালে আবার বাইরে বেরিয়ে কাজ খোঁজার চেষ্টা করব, আর কিছু খাওয়ার জন্যও নিয়ে আসবো। আর তুমি বাচ্চাদের সাথে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিও। আচ্ছা ঠিক আছে। আর এইভাবেই ওরা ওই ম্যানহলে থাকতে লাগলো। বাচ্চারা খেলার জন্য অনেক বড় জায়গা পেয়ে গেল, তাই ওরাও খুশি ছিল। কিন্তু এখনো একটা সমস্যা ছিল। মা, খিদে পেয়েছে। বাবা কখন আসবে খাবার নিয়ে? এখনই আসছে রে মা। বাচ্চাদের ক্ষুধার্ত মুখটা নিধি আর দেখতে পারছিল না, আর সে সিদ্ধান্ত নিল যে সে বাইরে গিয়ে কাজ করবে। কিন্তু সে এমনটা করার আগেই আর একটা বিপদ চলে এলো। তুমি চলে এলে? আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই আওয়াজটা কিসের গো? উপরে কি হচ্ছে গো? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে শুধু জল আর জল, মনে হচ্ছে সবকিছু ভেসে যাবে। আরে বাপরে, উপরে এত জল, তার মানে কি এখানেও? কি গো বলো না।
না, আপাতত তো কোনো বিপদ আসবে বলে মনে হচ্ছে না, কারণ এই ম্যানহোলের ঢাকনাটা খুব ছোট আর অনেক বছর ধরে বন্ধ থাকার ফলে ঢাকনাটা জাম হয়ে গেছে। আমাকে প্রত্যেকবার ওটা খোলার জন্য অনেক কষ্ট করতে হয়, তাই মনে হচ্ছে না যে জলের চাপে ওটা খুলবে। যাক বাবা, ঈশ্বরের কৃপায় বেঁচে গেলাম। সত্যি ভগবান আছেন। তার মানে? দেখো না, এই বড়লোকরা কত গর্ব করছিল টাকা পয়সা নিয়ে, আমাদের কেউই সাহায্য করেনি, আর ভগবান ওদের এরই শাস্তি দিয়েছে। এখন ওদের সাথে আমাদের মতোই হবে। না নিধি, অন্যদের নিয়ে এমনটা ভাবা উচিত নয়, বরং আমার মনে হয় যে এই সময় আমাদের সবাইকে সাহায্য করা উচিত। মানে আমরা ওদের কিভাবে সাহায্য করতে পারি? দেখো নিধি, আমার কথা মন দিয়ে শোনো। আসলে এই ম্যানহোলগুলো জলের নিকাশির জন্যই বানানো হয়। বিশেষ করে বন্যার সময় এই ম্যানহোল দিয়ে জলকে দূরে নিয়ে যাওয়া হয় আর বন্যার জলকে কম করা হয়, বুঝলে? মানে এক মিনিট, মানে তুমি কি আবার? হ্যাঁ নিধি, আমার মনে হয় যে আমাদের এই ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া উচিত। এটা কি বলছো তুমি? এমনটা করলে তো এখানেও জলে ভরে যাবে, তখন আমরা কোথায় থাকবো? আর তুমি ওদের জন্য এসব করবে যাদের কোনো ভাবনাই নেই যে আমরা মরলাম কি বাঁচলাম। একবার নিজের বাচ্চাদের ব্যাপারে তো ভাবো। ওরা আমাদের নিয়ে না ভাবলে কি হলো, তাই বলে কি আমরা আমাদের চিন্তাধারা বদলে নেব? তাই আমাদের এই শহরবাসীদের সাহায্য করা উচিত। কিন্তু এই কাজে আমাদের জীবনও তো যেতে পারে। না, আমি ঢাকনাটা খোলার সাথে সাথেই তোমাদেরকে বার করে নেব। আর তুমি? না, আমাকে কিছুক্ষণ এখানে থাকতে হবে। যদি জলে কেউ ভেসে আসে তাকে তো বাঁচাতে হবে না? বন্যার জল কমলেই আমি উঠে আসব। সূর্যর সৎ মনোভাব আর আত্মবিশ্বাস দেখে নিধি তো অবাক হয়ে গিয়েছিল। আর তারপর সেটাই হলো যেটা সূর্য বলেছিল। ঢাকনাটা খুলে সবার প্রথমে সূর্য নিধি আর তার বাচ্চাদের ওখান থেকে বার করে দিল। তারপরে জল তীব্র গতিতে ওই ঢাকনার মুখ দিয়ে ভেতরে যেতে লাগলো। এরপর সূর্য অনেকেরই প্রাণ বাঁচালো। আর এরপর প্রায় 2 ঘন্টা পরিশ্রম করার পর শহরের বন্যার জল নিচে নেমে গেল। বন্যার জল কমে যাওয়ার পর সূর্য ওই ম্যানহল থেকে বেরিয়ে এলো। আর এই করতে গিয়ে সূর্যর পরিবার আবার ঘরছাড়া হয়ে গেল। কিন্তু তখনই একটা চমৎকার হলো। আমি এই রাজ্যের গৃহমন্ত্রী বিশ্বনাথ ঘোষ। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীবাবু, আমি আপনাকে চিনি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কিন্তু সূর্যবাবু, এখন তো আপনি আমার থেকেও বেশি বিখ্যাত হয়ে গেছেন। আপনি যেভাবে এই শহরকে বাঁচিয়েছেন তার যতই প্রশংসা করি কম হয়। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন এই ব্যাপারে? শুধু আমি কেন, পুরো শহরবাসীই জানে। আসলে যখন বন্যা হয়েছিল তখন চারিদিকে সবাই হাহাকার করছিল, কিন্তু যখন জলের লেভেল হঠাৎ করে কমে গেল তখন সবাই এটা জানতে ব্যস্ত হলো যে এটা হলো কি করে। কিন্তু তারপর আমরা আমাদের প্রশ্নের উত্তর পাই ওই সিসিটিভি ক্যামেরাগুলোর থেকে, যেগুলো ওই ম্যানহোলের কাছে লাগানো ছিল। আর ওখানেই দেখলাম আপনি ছিলেন। আপনি তো এই শহরের হিরো। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে আপনারা ওই ম্যানহোলের ভিতরে কি করছিলেন? এরপর সূর্য তার পুরো ঘটনাটা মন্ত্রীমশাইকে বললে, সত্যি এই শহর আপনার সাথে কি না করেছে, কিন্তু তার বদলে আপনি যা করেছেন তা সত্যিই অকল্পনীয়। কিন্তু এবার আমরা আমাদের শহরের এই ভুলটাকে শোধরাবো। চলুন সূর্যবাবু, আমার সাথে চলুন। কিন্তু কোথায় স্যার? আপনার নতুন সরকারি বাড়িতে চলুন, গিয়ে একটু বিশ্রাম নিয়ে নেবেন, কারণ কাল থেকে আপনাকে যে কাজে যেতে হবে। কারণ আপনি যে নতুন সরকারি চাকরি পেয়েছেন, কালকের থেকে আপনি আমার দপ্তরে কাজ করবেন। আজকে সবকিছুই বদলে গিয়েছিল। সূর্য না ছিল ঘরছাড়া, না ছিল বেকার। আর অন্যদিকে কাঞ্জি শেঠের সবকিছুই বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আর তিনি কপালে হাত দিয়ে কেঁদেই যাচ্ছিলেন। পাঁচু খুবই গরিব ছিল। সে ময়লা কুড়িয়ে বিক্রি করত, আর ওই ময়লা আবর্জনা বিক্রির টাকা দিয়েই সে তার আর তার স্ত্রী টুম্পার ভরণ পোষণ চালাতো। পাঁচু আর টুম্পার বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, আর এবারে ওরা 2 থেকে 3 হতে যাচ্ছিল। আরে গিন্নি, তুমি কি করছো? আমাকে দাও, আমি কুয়ো থেকে জল ভরে আনছি। আর কত কি করবে তুমি? এমনিতেই তো রোদের মধ্যে সারাদিন ঘুরছো, আর এখন এসবও করবে কি আমার জন্য? তাতে কি হয়েছে? আর এমনিতেও বাচ্চা তো আমাদের দুজনের, তাই না? তাই ওর জন্য একটু বেশি পরিশ্রম করলে কি বা ক্ষতি হবে, তুমিই বলো? হ্যাঁ, ক্ষতি হবে, কারণ আমি যে তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমি বলি কি, আমাদের এই বাচ্চাটা জন্ম নেওয়ার আগেই আমরা কোথাও একটা চলে যাই না? এখানে যে অনেকটাই অসুবিধে, জল আনতে কত দূরে যেতে হয়। আর এই ঝুপড়ির পাশে তো ঘন জঙ্গল, সবসময় একটা ভয় থাকে যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে। কথাটা তো তুমি ঠিকই বলেছ গিন্নি, কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানো। ওই আবর্জনা কুড়িয়ে বিক্রি করে আমাদের খাওয়াও তো ঠিক করে জোটে না।
তাই এই অবস্থায় আমরা কি করে একটা ভাড়ার ঘর নিতে পারি? মানছি গিন্নি যে এই জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু তাও আমাদের জন্যে এই জায়গাটা তো বিনা পয়সার জায়গা। এই বলে পাঁচু ওর দিকে চলে গেল। সে টুম্পাকে বুঝিয়ে দিলেও নিজেকেই বোঝাতে পারছিল না। ঠিকই তো বলেছে গিন্নি, এই জায়গাটা মানুষের থাকার উপযুক্ত নয়। আর এই যে কুয়োটা, এটাতেও তো নামমাত্র জল বেঁচে আছে। হে ভগবান, না জানি কি কি স্বপ্ন দেখেছি আমি। একদিন চাঁদেও আমাদের বাড়ি হবে, কিন্তু এখন যে আমি পৃথিবীতেও একটা ভাড়ার ঘর নিতে পারছি না। আর এখন আমার বাচ্চাও যে পৃথিবীতে আসতে চলেছে। হে ভগবান, তবে কি ওর ভাগ্যটাও আমার মতোই হবে? এইসব ভেবে পাঁচুর চোখে জল চলে এলো, আর সে কুয়োর পাশে তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। আসলে পাঁচুর ঝুপড়িটা যেখানে ছিল সেই জায়গাটি ছিল শহর থেকে অনেকটাই দূরে, যেখানে সুযোগ সুবিধা বলতে কিছুই ছিল না। এক কথায় বলতে গেলে পাঁচু আর টুম্পা দুজনেই খুব কষ্টে দিন কাটাচ্ছিল। কিন্তু এখন যে প্রশ্ন ছিল ওদের হবু সন্তানের ভবিষ্যতের। না, এই করে তো হবে না। কিন্তু আমি করবোটাই বা কি? হে ভগবান, এখন তুমি আমায় কোনো রাস্তা দেখাও। পাঁচু যখন কুয়োর ধারে বসে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল, ঠিক তখনই সে কারুর আর্তনাদ শুনতে পেল। পাঁচু ওই আওয়াজটির দিকে যেতে লাগলে সেখানে একটি বড় আবর্জনার স্তূপ দেখতে পেল, যেটা শহর থেকে আসা একটি বড় গাড়ি কিছুক্ষণ আগে ফেলে গিয়েছিল। আওয়াজটা তো মনে হয় এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে যে শুধু অনেকগুলো আবর্জনা। মনে হয় এটা আমার মনের ভুল। তবে আমি এখন বাড়ি ফিরে যাই। না, যেও না, আমার সাহায্য করো, আমি এখানেই আছি। দেখো, এদিকে দেখো, এই কাচের বোতলে আমি বন্দি আছি। এই শুনে পাঁচু ফিরে দেখল সত্যি সেখানে একটি কাচের বোতল পড়ে রয়েছে। পাঁচু যখন ওই কাচের বোতলটি হাতে নিয়ে দেখল, তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এসব কি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আরে তুমি যে দেখতে পরীর মতন। হ্যাঁ, আমি একজন পরী। তুমি স্বপ্ন দেখছো না, সবটাই সত্যি। আমায় একটা দুষ্ট জাদুকর এই কাচের বোতলে বন্দি করে রেখেছে। এই বোতলের ভেতরে আমার জাদু কাজ করে না। তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হয়। তুমি আমায় সাহায্য করো, আমায় মুক্ত করে দাও। কিন্তু আমি তোমাকে এই বোতল থেকে বাইরে কি করে বার করব? আমি কি এটাকে ভেঙে ফেলবো? বলো। না না, এরকম করো না। তুমি এই বোতলটা ভেঙে ফেললে যে আমি মারা যাব। আমায় এই বোতল থেকে মুক্ত করতে গেলে তোমাকে ওই জাদুকরের জাদুটাকে নষ্ট করতে হবে। কিন্তু এটা আমি কি করে করব? খুব সোজা। তুমি আগে এই বোতলটা তোমার হাতে নাও, আর তারপর জোরে ঘষো, আর এরপর ঢাকনাটা খুলে দিলেই আমি নিজে থেকেই বাইরে চলে আসতে পারবো। কি? ব্যাস এইটুকু? দাঁড়াও, এটা আমি এক্ষুনি করে দিচ্ছি। পাঁচু ঠিক তেমনটাই করলো যেমনটা ওই পরী ওকে বলেছিল। প্রথমে পাঁচু বোতলটি হাতে নিয়ে ঘষলো, আর তারপর ওর ঢাকনাটা খুলে দিল, আর তারপরেই পরীটি বোতল থেকে বাইরে চলে এলো। তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে। না না, এই কাজটা তো খুব সহজ ছিল। এটা তো যে কেউ করতে পারতো। না, সবাই করতে পারতো না। ওই দুষ্ট জাদুকরের জাদু একমাত্র সেই মানুষটাই ভাঙতে পারতো যার মন জলের মতো স্বচ্ছ, আর যে তার পরিবারকে খুব ভালোবাসে। তুমি আমাকে ওই বোতল থেকে মুক্ত করে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন ভালো মনের মানুষ, আর তার জন্য তোমাকে আমার থেকে পুরস্কার নিতেই হবে। বলো, তোমার কি চাই? যা কিছু? মানে তুমি আমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারো? যে কোনো ইচ্ছে? হ্যাঁ, একবার বলে তো দেখো। তবে ঠিক আছে, আমি চাই যে আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে একটা রাজপ্রাসাদে থাকবো, যেখানে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। আমি চিন্তা করা মাত্রই সব কাজ হয়ে যাবে। আমি যা চাইবো সেটাই যেন চট করে আমার সামনে চলে আসে। আর হ্যাঁ, আর একটা কথা, আমার এই রাজপ্রাসাদটা এই পৃথিবীতে নয়, ওই দূরে চাঁদে হবে। পাঁচু না থেমে বলেই যাচ্ছিল, আর পরেও ওকে শুনে যাচ্ছিল। কি বললি? চাঁদে? চাঁদে থাকতে চাও? ভেবে দেখো আর একবার, সত্যি কি থাকতে চাও? এতে ভাবার কি আছে? কিন্তু তুমি আমার কথা পুরোটা শুনলে তো? আমি চাই যে চাঁদে গিয়ে আমাকে যেন আর কোনো কাজ না করতে হয়, না কোনো পয়সা কড়ির অভাব থাকে, আর না আমার গিন্নিকে কোনোদিনও ঘরের কোনো কাজ করতে হয়। আর আমার বাচ্চা, ও যেন চাঁদে গিয়ে রাজকুমারের মতো থাকতে পারে, আমার মতো ভিখারির দশা যেন না হয়। ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে তাই হোক। এই বলে ওই পরীটি তার জাদুর ছড়িটি ঘোরাতেই পাঁচু আর তার পরিবার চাঁদে চলে এলো। এটা কি করে হলো? হে ভগবান, আমরা কোথায় চলে এলাম? ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুমি এখানেই আছো। তুমি তো জল আনতে গিয়েছিলে না? তাহলে জলের কলসিটা কোথায়? সেটাকে কোথায় ফেলে এলে? আরে গিন্নি, এখন ভুলে যাও ওই মাটির কলসির কথা। আশপাশটা একটু চেয়ে দেখো তো, জায়গাটা একটু আলাদা মনে হচ্ছে না? হ্যাঁ, লাগছে তো। আরে, এত তাড়াতাড়ি রাত কিভাবে হলো? আর এই মাটি, এটা এত চকচক করছে কেন? শোনো না গো, আমার তো খুব ভয় করছে। জানো তো, আমি না ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আর যেই চোখ খুললাম
অমনি দেখি তুমি আর আমি এখানে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। তুমি বলো না এটা কোন জায়গা, আর এই রাজপ্রাসাদটা কার? পাঁচু টুম্পাকে সমস্ত কথা খুলে বলল, আর তারপর ওরা চাঁদের ওই রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো, যেটা ওদের ঠিক সামনেই ছিল। ওই রাজপ্রাসাদে ওরা ছাড়া আর কেউ না থাকলেও ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে রাখা ছিল। গিন্নি, এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ হলো। এখন থেকে আমাদের সারা জীবন আরাম আর আয়েশে কাটবে। আর আমাদের ছেলেও রাজকুমারের মতো এখানেই বড় হবে। এখন থেকে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই। কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই গো। আমরা এখানে একা একা কি করে থাকবো? ওহো, তোমাদের এই মেয়েদেরও বোঝা না খুবই মুশকিল। এবার বলো, মেম সাহেব চাঁদে থেকেও খুশি নয়? সেটা কথা নয়, তবে তুমি তোমার বাচ্চাটার ব্যাপারে তো একবার কিছু ভাবো। ও কি সারা জীবন শুধু আমাদের দুজনকে দেখেই বড় হবে? এই চাঁদে যে আমরা ছাড়া আর কেউ কোনোদিনও থাকতে আসবে না, তাই আমরা কতদিনই বা এইভাবে আয়সারামে দিন কাটাবো। হ্যাঁ, আমি বিশ্রাম চেয়েছিলাম, তাই বলে একাকিত্ব নয়। কিন্তু ওখানের পৃথিবীতে যে কত কষ্ট, তা তুমি জানো না? আমি সব জানি, কিন্তু এও জানি যে তুমি পরিশ্রমের দ্বারা একদিন আমাদের সব কষ্টের অবসান ঘটাতে পারবে, আর আমাদের বাচ্চাও খুব সুখে থাকবে পৃথিবীতে। কিন্তু গিন্নি, এখন যে আমরা চাইলেও এই চাঁদ আর রাজপ্রাসাদকে ছেড়ে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো না। ওই পরীর কাছে আমি শুধুমাত্র আমার একটা ইচ্ছেই চাইতে পারতাম, আর যেটা আমি চেয়ে ফেলেছি। আর এখন ওই পরী কোথায় তা যে আমি জানি না। এই বলে পাঁচু উদাস হয়ে গেল। ঠিক তখনই সেখানে একটি আলোর রোশনাই দেখা গেল, আর সেখান থেকে ওই পরীটি বাইরে বেরিয়ে এলো, যার জাদুশক্তির সাহায্যে তারা চাঁদে এসেছে। ঘাবড়েও না পাঁচু, আমি আগে থেকেই জানতাম যে তোমার এই চাঁদের জীবন ভালো লাগবে না, কিন্তু তোমার ইচ্ছেটা তো আমায় পূরণ করতেই হতো। টুম্পা ঠিকই বলেছে, তুমি আর তোমার পরিবার পৃথিবীতেই সুখে থাকবে। তাহলে বলো, এবার তুমি কি চাও? চাঁদের এই রাজপ্রাসাদ, নাকি পৃথিবীতে থাকা তোমার সেই ভাঙাচোরা ঝুপড়ি? এই শুনে পাঁচু আর টুম্পা একে অপরের দিকে তাকালো আর পৃথিবীর দিকে ইশারা করলো। আর এমনটা করতেই ওই পরীটি তার জাদুর ছড়ি ঘোরালো। তারপর পাঁচু আর টুম্পা আবার পৃথিবীতে ফিরে এলো। কিন্তু এইবার অনেক কিছুই বদলে গিয়েছিল। পাঁচুর ভাঙাচোরা ঝুপড়ির বদলে ছিল একটি ছোট্ট পাকা বাড়ি, আর পাশে একটি জমি ছিল যা ছিল সবুজ ফসলে ভরা, আর তার সাথে একটি জলে ভরা কুয়ো ছিল, যেটি পাঁচুর ঘরের একদম কাছেই ছিল। এই সমস্ত কিছু যে ওই পরী করেছে তা পাঁচু আর টুম্পা ভালো করেই বুঝতে পেরেছিল, আর তারা তাদের স্বপ্নের ঘরবাড়ি পেয়ে খুব খুশি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।